মায়ের বয়ফ্রেন্ড ছিল। কথাটা সৌগতবাবুর কানে যেতেই ঘুরে তাকালেন। ছেলে রিতেশের হাতে নিজের পার্সোনাল ডায়েরিটা দেখে বেশ অবাক হলেন। গাছে জল দিচ্ছিলেন তিনি। ছেলের কাছে এগিয়ে এসে বললেন, এই ডায়েরি তুই কোথায় পেলি? আমি তো দীর্ঘদিন ধরে এটা খুঁজে পাচ্ছিলাম না। রিতেশ বলল, পেয়েছি কোনো একটা জায়গা থেকে, কিন্তু তার আগে বলো, তুমি এই ডায়েরিতে লিখেছো মায়ের নাকি বয়ফ্রেন্ড ছিল, এটা সত্যি নাকি? সৌগতবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কারো পার্সোনাল ডায়েরি পড়া উচিত নয়। এইটুকু বোঝার জ্ঞান তোর হয়নি। রিতেশ বলল, এটা অন্য কারো হলো আমি পড়তাম না। এটা তোমার ডায়েরি, তাই কয়েকটা পাতা পড়লাম। আর শোনো, তোমার আর মায়ের সব জিনিসের প্রতি আমার অধিকার আছে। তোমাদের সব জিনিস আমারও। সৌগতবাবু হেসে বললেন, আচ্ছা বাবা, ঠিক আছে, অভিমান করতে হবে না। 22 বছরের ছেলে হতে গেল এখনো বাচ্চাদের মতো অভিমান দেখো। ডায়েরিটা নিয়ে আয় আমার কাছে, দেখি কতটা পড়েছিস। রিতেশ বেশ খুশি হয়ে ডায়েরিটা তার বাবার কাছে নিয়ে গেল। সৌগতবাবু চশমা পরে বসলেন চেয়ারে। পাশের চেয়ারে বসল রিতেশ। রিতেশ সৌগতবাবুকে এই ডায়েরিটা দিতেই তিনি ডায়েরিটা হাতে নিয়ে আলতো করে হাত বুলালেন। তারপর নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ নিলেন। রিতেশ অবাক হয়ে বলল, ধুলো আছে, তোমার নাকে ঢুকে যাবে। এই ডায়েরিতে কোনো গন্ধও নেই। সৌগতবাবু হেসে বললেন, গন্ধ আছে, তুই পাবি না। এ গন্ধ ফেলে আসার দিনের। রিতেশ বলল, এবার তো বলো। সৌগতবাবু বললেন, কটা পাতা পড়েছিস? রিতেশ বলল, এই কয়েকটা পাতা। তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছ, সেখানেই মায়ের সাথে আলাপ। তোমাদের বন্ধুত্ব হলো কয়েক মাস, এভাবেই চলতে লাগলো। বেশ মজা লাগছিল পড়তে। তারপরে দেখলাম তুমি লিখেছো রেবেকার প্রেমিক আছে, যেটা আমি আজ জানতে পেরেছি। আমাকে ওর থেকে এখন দূরে থাকতে হবে। ব্যাস এইটুকু করেই তোমার কাছে আমি জানতে এলাম। সৌগতবাবু বললেন, তার আগে বল, তুই এই ডায়েরিটা কোথায় পেয়েছিস? রিতেশ বলল, তোমার সেই পুরনো কাঠের আলমারিতে। তুমি বোধহয় বইয়ের সাথে ঢুকিয়ে রেখেছিলে, দিয়ে পরে ভুলে গিয়ে আর খুঁজে পাওনি। সৌগতবাবু বললেন, তা হবে বোধহয়, যা ভুলে যাওয়া মন আমার। রিতেশ বলল, এবার বলো পুরো গল্পটা। সৌগতবাবু গল্প বলা শুরু করলেন, হারিয়ে গেলেন স্মৃতির পাতায়। মেসের দরজায় জোরে ঠক ঠক শব্দ হতেই ব্রাশ করতে করতে দরজা খুলল একটি ছেলে। সামনে একজন সুন্দরী মেয়েকে দেখে হা হয়ে গেল। এই সুন্দরী মেয়ে বলল, সৌগতর রুম কোনটা? ছেলেটি তখন হাত দিয়ে দেখালো, ওই যে রুম। সুন্দরী মেয়েটি তাকে পাশ কাটিয়ে সৌগতের রুমের দিকে এগিয়ে গেল। পরনে তার সাদা টপ আর নীল রঙের লং স্কার্ট, চোখে রোদ চশমা, গায়ের রং ধবধবে ফর্সা। সৌগতর রুমে তখন আরো 4-5 জন ছিল। নাটকের জন্য রিহার্সাল করছিল। সেই সুন্দরী মেয়েটি রুমের বাইরে থেকে বলল, আসতে পারি? সবাই তখন মেয়ের গলার স্বর শুনে অবাক। ছেলেদের ম্যাচে মেয়ে কিভাবে এলো? এমনিতেই ম্যাচ মালিক ভীষণ রাগী, তিনি জানতে পারলে রক্ষে নেই। সৌগত আমতা আমতা করে বলল, রেবেকা তুমি এখানে? সেই সুন্দরী মেয়েটির নাম রেবেকা, এক খ্রিস্টান পরিবারের মেয়ে। রেবেকা বলল, কাল দেখা করনি কেন? রুমের মধ্যে থাকা বাকি ছেলেরা সবাই সেখান থেকে চলে গেল। রেবেকা আবার জিজ্ঞেস করলো, কাল দেখা করনি কেন? গৌতম বারবার দরজার দিকে তাকাচ্ছে। রেবেকা তখন দরজার দিকে ঘুরে তাকাতেই দেখলো ম্যাচের সব ছেলেরা দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। রেবেকার দরজার কাছে গিয়ে বলল, তোমাদের কেউ বলেনি? কারোর কথা লুকিয়ে শোনা উচিত নয়। সব ছেলেরা তখন ছুটে চলে গেল। রেবেকার দরজাটা বন্ধ করে দিল। সৌগত বলল, তুমি দরজাটা বন্ধ করলে কেন? আমার ম্যাচ মালিক জানতে পারলে আমাকে এখানে থাকতে দেবে না। রেবেকা চেয়ারে বসে টেবিল থেকে শেষের কবিতা বইটি তুলে পা দোলাতে দোলাতে বলল, আমি ওনাকে ভালো করে চিনি। ওনার পারমিশন নিয়ে আমি এসেছি, আর আসার আগে সন্দেহ দিয়ে এসেছি। সৌগত খাটের মধ্যে বসলো চুপচাপ। রেবেকার দিকে না তাকিয়ে বলল, তোমার এখানে আসা উচিত হয়নি। যা বলার কাল ইউনিভার্সিটিতে বলতে পারতে।
তোমার প্রেমিক জানতে পারলে সমস্যা হতে পারে। রেবেকা বলল, তুমি কি করে জানলে? আমি তো তোমাকে কিছু বলিনি। সৌগত বলল, ক্লাসের মধ্যে জেনেছি। কথাটা বলেই জানালার দিকে তাকিয়ে রইল। রেবেকা বলল, রেডি হয়ে নাও, সিনেমা দেখতে যাব। অনেক কষ্টে দুটো টিকিট জোগাড় করেছি। সৌগত বলল, আমি যাব না, রিহার্সাল আছে আমার। রেবেকা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, এই 6 মাস হলো আমাদের পরিচয় হয়েছে। আমি যা বলেছি তুমি করেছো, বরং যা বলিনি তাও আমার জন্য করেছো। আর এখন যেই জানতে পারলে আমার প্রেমিক আছে, অমনি বদলে গেলে। তা কি ব্যাপার সৌগত মিশ্র, ভালো টালো বেসে ফেলেছো নাকি আমাকে? সৌগত কথাটা শুনে খাট থেকে উঠে দাঁড়ালো, মুখটা নামিয়ে বলল, ভালোবাসতে যাব কেন? রেবেকা বলল, গুড, চলো এবার রেডি হয়ে নাও, সিনেমা দেখতে যাব। এত দূর অব্দি শুনে রিতেশ বলল, মা আমার বরাবরই কত স্মার্ট। সৌগতবাবু বললেন, আর বাপ বুঝি স্মার্ট নয়? রিতেশ বলল, না, আমি তা বলিনি। তারপর তোমাদের মিল হলো কি করে বলো তো? আর মায়ের সেই বয়ফ্রেন্ড কে ছিল? সৌগতবাবু বললেন, সব বলছি দাঁড়া। তিনি বলতে বলতে আবার হারিয়ে গেলেন অতীতের দিনগুলোতে। দেখো রেবেকা, পড়াশোনার বাইরে আমাদের আর দেখা হবে না। এতদিন তো এমন কোনো নিয়ম ছিল না সৌগত। আমি চাই না আমার জন্য তোমাদের কোনো সমস্যা হোক। তোমাদের মানে তোমার আর তোমার প্রেমিকের। ও হ্যাঁ, ও তোমার সাথে দেখা করতে চায়। কবে তোমার সময় হবে বলো? আমার সাথে দেখা করতে চায় মানে? তুমি কি আমার কথা তাকে বলেছো? হ্যাঁ বলেছি। তার তো জানা উচিত আমি কার সাথে সারাদিন ঘুরি। আমি পারবো না দেখা করতে। কেন পারবে না? নয়তো তোমার ম্যাচের ঠিকানা আমি দিয়ে দিব, ওর নিজেই যাবে। না না থাক, কাল বরং দেখা করবো, সাথে তুমিও থাকবে। রেবেকা খুশি হয়ে বলল, ঠিক আছে তাই হবে। রিতেশ এবার ডায়েরিটা নিয়ে তার বাবার কাছে এসে বলল, তুমি সত্যি দেখা করেছিলে? তোমার খারাপ লাগেনি? সৌগতবাবু বললেন, খারাপ আবার লাগে না রে বাবা। তবে কি করব, তোর মায়ের জেদের কাছে আমি নিরুপায়। তাই গেলাম তার সাথে দেখা করতে। আচ্ছা বাবা, তুমি এতটা অবধি লিখেছো, তারপর আর? এরপরের কথা ডায়েরিতে লেখনি। একেবারে কয়েক বছরের মধ্যে তোমার চাকরি, আর তারপর মায়ের সাথে বিয়ে, এর মাঝে কি হয়েছিল? সৌগতবাবু বললেন, সব বলবো, আগে রেডি হয়ে নি। তোর মা ওই বাড়িতে আছে। আজ তো জামাই ষষ্ঠী, সময় মতো না গেলে রাগ করবে। চলে যেতে যেতে বলবো সব। গাড়ি করে দুজন যাচ্ছে। রিতেশ হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা বাবা, মায়ের বাড়ি তো খ্রিস্টান ফ্যামিলি, তোর দুই পরিবার থেকে কোনো আপত্তি করেনি? তাছাড়া আমি দেখেছি মা দুই ধর্মের যে কোনো আচার অনুষ্ঠান সুন্দর করে পালন করত। এমনকি মায়ের বাড়ি থেকে এখনো অবধি গোটা করে জামাই ষষ্ঠী পালন করে। সৌগতবাবু হেসে বললেন, খুব একটা বাধা বিপত্তি আসেনি। তোমার মামা আমার সাথে ছিল। বাড়ির কাছে আসতেই দরজা খুললেন রিতেশের মামা। সৌগত বাবুকে দেখে আগে তিনি জড়িয়ে ধরলেন। পিছন থেকে রিতেশ বলল, মামা আমিও এসেছি। রিতেশের মামা হেসে বলল, ও হ্যাঁ, আমি তো ছেলেটাকে চিনতে পারিনি, কত বড় হয়ে গিয়েছে। বাড়ির ভিতরে সৌগত বাবুর চোখ বারবার রেবেকাকে খুঁজছে। এই বাড়িতে এখন থাকেন রিতেশের মামা আর মামি। তাদের এক মেয়ের বিয়ে হয়ে গেছে। রিতেশের মামি টেবিলে খাবার সাজিয়ে সৌগত বাবু আর রিতেশকে ডাকলেন। সৌগত বাবুর মনের অবস্থা বুঝতে পেরে রিতেশের মামি বললেন, আপনার চোখ যাকে খুঁজছে সে ঠিক আছে, নিজের রুমে আছে, একটু পরেই তাকে নিয়ে আসবো। জানেনই তো আজকের দিনে আগে আপনি না খেলে সে খায় না। আজকের দিনটা না হয় একটু জামাই আদর খেলেন। কথাটা বলে রিতেশের মামি হাসলেন। রিতেশও হাসলো, খাওয়া শুরু হলো। সামনে রিতেশের মামাও বসে আছে। সৌগত বাবু তার দিকে তাকিয়ে বললেন, রিতেশ ওর মায়ের বয়ফ্রেন্ডকে চিনতে চায়। রিতেশ খাওয়া থামিয়ে ওর বাবাকে ধীরে ধীরে বলল, বাবা তুমি মামার সামনে এসব কথা কেন বলছো? মামা তখন হেসে বললেন, আরে থামো থামো, আমি সব জানি। তোমার মায়ের কোনো বয়ফ্রেন্ড ছিল না। তোমার মা আর আমি একদিন ঘুরতে বেরিয়েছিলাম নতুন বাইক কেনার পর। সেখানে তোর মায়ের এক বান্ধবী আমাদের দেখে তোর বাবাকে বলেছিল তোর মায়ের নাকি প্রেমিক আছে। আর তোর মাকে তো তুই জানিসই। সেই সৌগত এই কথাটাকে সিরিয়াস নিয়ে নিল। অমনি তোর মায়ের ড্রামা শুরু হলো। তবে তোর মা আমাকে আগে থেকেই
সৌগতের ব্যাপারে জানিয়ে রেখেছিল। আমাদের যেদিন দেখা হলো সেদিনই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তা তুই কি করে জানলি সব? রিতেশ বলল, মায়ের আলমারিতে বাবার ডায়েরি ছিল, মা বোধহয় আগে সব পড়েছে। সৌগতবাবু অবাক হয়ে বললেন, তবে যে বললি আমার পুরনো আলমারি থেকে পেয়েছিস, তার মানে তোর মাও আমার ডায়েরি পড়েছে? পেছন থেকে রেবেকা বললেন, আমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখতে পেরেছো কোনোদিন? সৌগতবাবু তাকালেন পিছনে, তারপর তিনি গেলেন রেবেকার কাছে। রেবেকা আজ 15 বছর ধরে হুইল চেয়ারে। একটা অ্যাক্সিডেন্টে তার হাঁটু থেকে গোড়ালি অবধি অবশ হয়ে আছে। বহু ডাক্তার দেখানোর পরেও তা ঠিক হয়নি। এই অবস্থাতে তাদের দুজনের বিয়ে হয়েছে। সৌগতবাবু রেবেকার পায়ের কাছে বসে বললেন, তোমার কাছে লুকিয়ে রাখার মতো কিছু নেই রেবেকা। তুমি আর আমি এক আত্মার, দুটো শরীর মাত্র। সমাপ্ত। গল্প ধুলো জমা, ডায়েরির গন্ধ, লেখা মৌসুমী হাজরা।